नमस्कार शिक्षार्थी बंधुरा आज के আমরা সপ্তম শ্রেণীর কোষে এই অধ্যায়ের অঙ্কগুলি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো প্রথম অঙ্কটি দেখো, বলছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম 100 টাকা, চাল এবং ডালের দামের অনুপাত কত হিসাব করে লিখি। তাহলে অনুপাত হিসাবে আমাদেরকে একের অঙ্কটি প্রথমে বের করতে হবে। দেখো 1 কিগ্রা চাল, তাহলে 1 কিগ্রা চাল ইস্টু 1 কিগ্রা ডাল, তাহলে 1 কিগ্রা চাল ইস্টু 1 কিগ্রা ডাল আমরা লিখে নিলাম। এবার দেখো 1 কিগ্রা চালের দাম কত বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে 40 টাকা এবং ডাল 100 টাকা। তাহলে আমরা চালের নিচে 40 টাকা লিখে দেব এবং ডালের নিচে 100 টাকা লিখে দেব। তাহলে আমরা 40 টাকা এবং 100 টাকা এটা লিখে দিলাম। 40 আমরা লিখে দিই, টাকা থেকে মানে বের করে নিচ্ছি, টাকাটা আর লিখবো না এবং 100 লিখলাম। এবার দেখো এখানে শূন্য রয়েছে একটা, এখানে দুটো শূন্য রয়েছে, একটা শূন্য আমরা প্রথমে বাদ দেব, তাহলে 4:10 হয়। এবার 2 এর নামটা দেখো, 2 এর নামটা 4 এর মধ্যে কতবার যায়, 2 দুগুণে 4 অর্থাৎ 2 দাগ যায় এবং 10 এর মধ্যে 5 বার যায়। তাহলে আমরা কত পাচ্ছি, 2:5। তাহলে অতএব আমরা লিখে দেব, অতএব 1 কিগ্রা চাল এবং 1 কিগ্রা ডালের অনুপাত হলো 2:5। ঠিক আছে, তো আশা করি প্রথম অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার 2 এর অঙ্কটা দেখো। 2 এর অঙ্কে একটা ছবি দিয়েছে, একটা ত্রিভুজের ছবি, এখানে কতগুলো কোণের নাম বলে দিয়েছে। তো প্রথমে কোণগুলি আমরা লিখে নিই। তাহলে 2 এর অঙ্কের কোণগুলো আমরা লিখে নিচ্ছি। প্রথমে আমাদেরকে বিএসি কোণ, বিএসি ইস্টু কোণ এবিসি, এবিসি ইস্টু কোণ এসি এবং বি। তাহলে 3টে কোণ আমাদের এখানে দিয়েছে। দেখো প্রথমে যে কোণটা দিয়েছে এটা হচ্ছে বিএসি, তাহলে এখানে বিএসি যখন এরকম নাম দেবে মাঝখানে যে বর্ণটি থাকবে সেই বর্ণর যেখানে লেখা রয়েছে সেখানে যে কোণটি সেটা লিখতে হবে। তাহলে বিএসি অর্থাৎ মাঝে এ রয়েছে, তাহলে এ যে কোণ সেটার মান আমরা লিখব। তাহলে এ কোণের মান এখানে রয়েছে 60, এটা আমরা লিখে দিলাম। তাহলে এ কোণের মান আমরা 60 এটা লিখে দিলাম। এরপর কোণ এবিসি, তাহলে এ বি সি, তাহলে বি কোণের মান নিতে বলছে, তাহলে আমরা বির মান অর্থাৎ 50 ডিগ্রি এটা লিখে দেব। এরপর সি কোণের মান নিতে হবে, কারণ এসিবি এখানে লেখা রয়েছে, তাহলে আমরা সি কোণের মান 70 ডিগ্রি এটা লিখে দেব। তাহলে 70 ডিগ্রি। এবার অনুপাতে বের করতে গেলে, এবার তাহলে অনুপাতে বের করলে দেখো এখানে হচ্ছে 60 রয়েছে, তাহলে সবার একটা করে শূন্য রয়েছে, একটা করে শূন্য বাদ দিলাম, 6:5:7। তাহলে আমরা লিখে দিব, অতএব কোণ বি এ সি, কোণ এ বি সি এবং কোণ এ সি বি এর অনুপাত হলো, এর মানের অনুপাত হলো, মানের না লিখেও কোণের অনুপাত হলো লিখে দিলেই হয়ে যাবে। অনুপাত হলো 6:5:7। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো 3 এর অঙ্ক আমরা করে নিই। তাহলে 3 এর অঙ্কে বলছে একটি পেন্সিলের দাম 3 টাকা এবং একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। দেখো পেন্সিলের যে দামটা সেটা 3 টাকা অর্থাৎ টাকাতে রয়েছে, আর লজেন্সের দাম রয়েছে 50 পয়সা। তাহলে টাকাকে আমাদের প্রথমে পয়সাতে পরিবর্তন করে নিতে হবে। তাহলে আমরা লিখব 3 এর অঙ্কে একটি পেন্সিলের দাম, তাহলে একটি পেন্সিলের দাম কত, 3 টাকা সমান 3 × 100 পয়সা, কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে সমান 300 পয়সা আমরা পেলাম। তাহলে একটি পেন্সিলের দাম পয়সাতে আমরা 300 পেলাম। এবার তাহলে আমরা এখানে অনুপাতটা বের করতে পারবো। তাহলে অতএব একটি পেন্সিল এবং একটি লজেন্সের দামের অনুপাত হলো
তাহলে দামের অনুপাত কত হবে? তাহলে একটি পেন্সিলের 300 পয়সা, তাহলে 300 পয়সা ইস্টু লিখে দিই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 300 পয়সা ইস্টু 50 পয়সা, তাহলে সমান সমান দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 30/5 সমান সমান আমরা কি পাচ্ছি? দেখো 5-এর নামটা 30-এর মতো কতবার যায়? 6 বার, 5 ছক 30, তাহলে 6:1। ঠিক আছে, 5-এর নামটা 5-এর মধ্যে একবার যায়, তাহলে 5-একে 5 লিখলাম, আর 30-এর মধ্যে 6 বার যায়, তাই 5 ছক 30 অর্থাৎ 6 লিখলাম, তাহলে 6:1। এটি উত্তর। এবার 3-এর অঙ্কের পর আমরা 4-এর অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো। তো 4-এর অঙ্কটি দেখো, বলছি একটি আধুলি, একটি 1 টাকা এবং একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তাহলে একটি আধুলি মানে 50 পয়সা, তাহলে আমরা 4-এর অঙ্কটি লিখে দেব। একটি আধুলি, তাহলে একটি আধুলি সমান সমান কত? 50 পয়সা। সবাইকে আমরা পয়সাতে কনভার্ট করে নেব। ঠিক আছে, তারপর একটি টাকা, তাহলে একটি টাকা সমান সমান 100 পয়সা। এরপর একটি 2 টাকার মুদ্রা, তাহলে একটি 2 টাকা, একটি 2 টাকা সমান সমান 200 পয়সা, কারণ 100 পয়সা সমান সমান 1 টাকা, তাহলে সমান সমান আমরা 200 পয়সা লিখলাম। তাহলে তিনটিকে আমরা পয়সাতে পরিবর্তন করে নিলাম। তাহলে এবার আমরা লিখব, অতএব একটি আধুলি একটি টাকা, একটি 1 টাকা এবং একটি 2 টাকার মুদ্রার অনুপাত হলো তাহলে আমরা এবার যেটা অনুপাত পাবো সেটা লিখব। তাহলে অনুপাত হলো সমান সমান কি? দেখো সমান সমান 50:2, তাহলে প্রথমে আধুলিটা লিখলাম, তারপর হচ্ছে 100:200 লিখে দিলাম। এবার দেখো 50-এর নামটা 100-এর মধ্যে কতবার যায়? 50-এর নামটা 50-এর মধ্যে একবার যায়, তাহলে 1 লিখলাম। 100-এর মধ্যে কতবার যায়? 2 বার যায়, কারণ 50 দুখানে 100, তাহলে 2 লিখলাম। আর 200-এর মধ্যে 4 বার যায়, কারণ 4 5 20 হয়, তাহলে 4 লিখলাম। তাহলে 1:2:4 লিখে দিলাম। এবারে 5-এর অঙ্কটি দেখো। 5-এর অঙ্কটি বলছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস এবং নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। দেখো এখানে কারোর বয়স 12 বছর রয়েছে, কারোর বয়স কোনো মানে বছরের সঙ্গে মাস মিলিয়ে রয়েছে, তাহলে আমরা সমস্ত বয়সকে মাসে কনভার্ট করে নেব। ঠিক আছে, আমরা 1 বছর সমান সমান কত মাস জানি, তাহলে আমরা লিখে নেব 1 বছর সমান সমান 12 মাস। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো এবারে উমার বয়স, তাহলে অতএব উমার বয়স আমরা মাসে পরিবর্তন করে নেব। তাহলে উমার বয়স যদি মাসে পরিবর্তন করি, তাহলে দেখো 12 বছর 6 মাস ছিল, তাহলে 12-এর সঙ্গে 12 গুণ করে নেব, আর প্লাস কত? 6 মাস, তাহলে +6, আর ব্র্যাকেটের বাইরে আমরা লিখে দেব মাস, অর্থাৎ মাসে আমরা পরিবর্তন করে নিয়েছি। তাহলে 12 গুণ করলে কত? 12 144, তাহলে 144 যোগ 6 সমান সমান 150 মাস। ঠিক আছে, একই হিসাবে আমরা রাতুলের বয়সটা বের করে নেব। অতএব রাতুলের বয়স, তাহলে রাতুলের বয়স কত এখানে জানিয়ে দিয়েছে? 12 বছর 4 মাস, তাহলে আমরা 12 × 12 + 4। ঠিক আছে, 1 বছর যেহেতু 12 মাস, তাই 12 দিয়ে গুণ করলাম, এত মাস। তাহলে 12 × 144 আর 4, তাহলে 148, একেবারে আমরা লিখে দিলাম 148 মাস। এরপর রয়েছে কার বয়স? এরপর রয়েছে নূরজাহানের বয়স 12 বছর লেখা রয়েছে, তাহলে 12-এর সঙ্গে 12 গুণ করে দিলে হয়ে যাবে, তাহলে 12 × 12 মাস, তাহলে সমান সমান 144 মাস। তাহলে এবার আমরা তিনজনের বয়সের অনুপাত পেয়ে যাব। অতএব তিনজনের বয়সের অনুপাত, তাহলে তিনজনের বয়সের অনুপাত আমরা পেয়ে যাব
তাহলে তিনজনের বয়সের অনুপাত পরপর আমরা লিখব। তাহলে উমার বয়স কত ছিল 150, তাহলে 150:148 মাস, তাহলে 148 মাস লিখলাম, এটা 144 মাস ছিল। এবার দেখো 150 এর হাফ করলে কত, 2 দিয়ে ভাগ করলে 75 হয়, 75 লিখলাম। 148 2 দিয়ে ভাগ করলে তাহলে হচ্ছে প্রথমে 8 রয়েছে, 8-এর মধ্যে 2 এর নামটা কবার যায় 4 বার, তাহলে 4 2 8, তারপর হচ্ছে 14 মানে হচ্ছে 7, তাহলে 74 হলো। আর এটা হচ্ছে প্রথমে 4 রয়েছে, তাহলে 4 মানে 2, আর এটা 14-এর মধ্যে 7 বার 2 এর নামটা যায়, তাহলে 75:74:72 তিনজনের বয়সের অনুপাত আমরা এটা পেলাম। এবার চলো 5-এর অঙ্কের পর এবার 6-এর অঙ্কটা করে দেখাবো। 6-এর অঙ্কটা দেখো, বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখে। সমকোণী আর সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী মানে কি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে। সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি একটা কোণ। আর সমদ্বিবাহু মানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। ধরে নাও এই বাহু আর এই বাহু, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই রকম একটা ত্রিভুজ যাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে, তাহলে তার একটি কোণের মান 90 ডিগ্রি। আর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান কত, 180 ডিগ্রি তিনটা মিলিয়ে, তাহলে এটা 90 হলে এটা 45, এটা 45 হবে। তাহলে আমরা লিখব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণ হলো, তাহলে তিনটি কোণ কি কি, একটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণী, তারপর হচ্ছে 45 ডিগ্রি, কারণ মোট 180 ডিগ্রি, তো তাহলে 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি, তাহলে অতএব লিখব, অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, তাহলে তিনটি কোণের অনুপাত কত হবে, 90 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি। তাহলে কত কত হবে দেখো, প্রথমে আমরা যদি 9-এর নামটা যাই, তাহলে 9 10 90, তাহলে 10:5 লং 45, 5:5। যারা একসঙ্গে হিসাব করতে পারবে করবে, আর যারা হিসাব করতে পারবে না তাদের জন্য আমি 2বার 3বার করে দেখিয়ে দিচ্ছি। এবার তারপর দেখো 5-এর নামটা, তাহলে 5 2 10, তাহলে 2:5-এর নামটা 5-এর মধ্যে একবার যায়, 1:1, তাহলে আমরা কি পেলাম, 2:1:1। এবার 7-এর অঙ্কটি, 7-এর অঙ্কটি বলছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তাহলে সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহু সমান, তাহলে এইরকম একটা ত্রিভুজ সমবাহু মানে তিনটে বাহু যার দৈর্ঘ্য তিনটে, যে ত্রিভুজের দৈর্ঘ্য তিনটি সব সমান। তাহলে এটা যদি ABC একটা ত্রিভুজ হয়, তাহলে এটা যা এটা তা আবার এটা তা হবে। আর আমরা জানি মোট হচ্ছে 180, তাহলে 60 60 60 180, তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখব সমবাহু ত্রিভুজের তিনটি কোণ হলো 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি। অতএব তিনটি কোণের অনুপাত তাহলে তিনটি কোণের অনুপাত কি হবে, 60:60:60, তাহলে সমান সমান 1:1:1, কারণ 60-এর নামটা দিয়ে তিনটে যাবে, তাহলে 1:1:1। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:1:1। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো 8-এর অঙ্কটি, বলছে পুলক বাবু এবং মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স কত দেখো। তাহলে দেখো 8-এর দেখো পুলক বাবুর বয়স, তাহলে পুলক বাবুর বয়স ইস্টু মানিক বাবুর বয়স, তাহলে পুলক বাবুর বয়স ইস্টু মানিক বাবুর বয়স সমান সমান কত আমাদের এখানে দেওয়া রয়েছে, 7:9।
ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স। তাহলে পুলক বাবুর বয়সের সোজাসুজি আমরা পুলক বাবুর বয়সটা লিখে দেবো। পুলক বাবুর বয়স কত? প্রথমে পুলক বাবু তাহলে 7 আর তারপর মানিক বাবু মানে 9। এবারে দেখো, এবারে এখানে বলে দিয়েছে মানিক বাবুর বয়স 72, তাহলে মানিক বাবুর যে বয়স ছিল 9 তার সোজাসুজি আমরা এখানে 72 বসাবো, আর এখানে তাহলে কত হবে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এবার দেখো কিভাবে আমরা অঙ্কটা করছি, যে 72 রয়েছে সেই 72 দিয়ে যেটা আমাদের বয়সের অনুপাত দিয়েছিল সেটা আমরা ভাগ করব। তাহলে মানিকবাবুর বয়স 9 দিয়েছিল, তাহলে 9 ভাগ করলাম, তাহলে 9 নাম তো 72-এর মধ্যে কতবার যায়? 8 লং 72, 8 বার যায়। তাহলে অতএব লিখব, অতএব পুলক বাবুর বয়স 8 পেয়েছি মানে কি 9-এর সঙ্গে 8 গুণ করে 72 হয়েছিল, ঠিক তেমনি 7-এর সঙ্গে 8 গুণ করব। তাহলে পুলক বাবুর বয়স সমান 7 × 8, মানে এই 8টা গুণ করছি এর সঙ্গে, তাহলে সমান 7 × 8 = 56 বছর। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, খুবই সোজা অঙ্ক। এবার চলো 8-এর অঙ্কটি তোমাদেরকে করে দেখাই। 8-এর অঙ্কটিতে বলছে, এবার 9-এর অঙ্কটি, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত হিসাব করে লিখি। তাহলে পুরো আগের অঙ্কের মতো দিয়েছে। তাহলে 8-এর দাগের অঙ্কটি দেখো, তাহলে প্রথম বই আমরা এরকম লিখে নেব, প্রথম বই বাই দ্বিতীয় বই, প্রথম বইয়ের দাম এবং দ্বিতীয় বইয়ের দাম। তাহলে প্রথম বই ইন্টু দ্বিতীয় বই, তাহলে প্রথম বইটা কত ছিল? প্রথম বইয়ের দাম ছিল, এবং দুটি বইয়ের দাম 2:5, তাহলে প্রথমটা হচ্ছে 2 আর তারপরটা হচ্ছে 5 সমান। এবারে এখানে জানিয়ে দিয়েছে যে প্রথম বইটির দাম 32.20, তাহলে 32.20 বাই, তাহলে এটা দ্বিতীয় বইটির দাম কত সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। দেখো আগের মতো যেরকম হয়েছে, তাহলে 32.20-র সঙ্গে আমাদেরকে 2 ভাগ করতে হবে। ভাগটা রাফে দেখে নাও, দেখো 2 দিয়ে তাহলে 32.20, দশমিকের কথা ভুলে যাও, এখন পরে মনে রাখবে। প্রথমে 2 3-এর মধ্যে কতবার যায়? একবার যায়, 2 তারপর 1 নেমে গেল, পাশের একটি সংখ্যা লাভলো, তাহলে 12 শতগণে 12, তাহলে 12 মিলে গেল। এরপর 2 রয়েছে, 2 লাভিয়ে নিলাম, তাহলে 2 লিখে দিলাম, 2 এরপর 0 রয়েছে, 0 লাভিয়ে এখানে সেই 0টা বসিয়ে দিলাম। এবার দেখো দুটো সংখ্যার আগে দশমিক ছিল, তাহলে দুটো সংখ্যার আগে আমরা দশমিক দিলাম, তাহলে সমান কত? 16.10, তাহলে 16.10। তাহলে এবার 16.10 যেটা হয়েছে সেটার সঙ্গে 5টা গুণ করতে হবে, কারণ 2-এর সঙ্গে 16.10 গুণ করে তবে 32.20 হয়েছে। তাহলে 16.10-এর সঙ্গে 5 গুণ করলে আমরা পেয়ে যাবো দ্বিতীয় বইটির দাম। অতএব দ্বিতীয় বইটির দাম সমান 5 × 16.10। এবার 5 লং কত? 5 লং 80 আর 5 × 10 = 50, তাহলে 80.50। ঠিক আছে, আচ্ছা এটা রাফে গুণ করে দিই, তোমরা অনেকে গুণ করতে পারবে না, তাহলে 5 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। দেখো 5 0 0, 5 1 5, তারপর হচ্ছে 5 6 30 0 হাতে 3 আর 5 1 5, 5 3 8। এবার দুটো সংখ্যার আগে দশমিক, তাই দুটো সংখ্যার আগে দশমিক। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে 80.20 এই 50 টাকা, তাহলে দ্বিতীয় বইটির দাম এত টাকা। এবারে 10-এর দাগের অঙ্কটি দেখো, এটা তাহলে 9-এর দাগের অঙ্ক ছিল, 9-এর দাগের অঙ্কটি হয়ে গেল। এবার 10-এর দাগের অঙ্কটি দেখো, 10-এর দাগে বলছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দুটো এককে দিয়েছে, একটা মিটার একটা ডেসিমিটার, তাহলে আমাদের ডেসিমিটারে কনভার্ট করে নিতে হবে বা পরিবর্তন করে নিতে হবে। তাহলে আমরা লিখব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান 2 মিটার আর এটা কত? 1 ডেসিমিটার। এবার দেখো একটা হিসাব রয়েছে এককের, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটারের পরে ডেসিমিটার, তাহলে মিটারের পরে যখন ডেসিমিটার, আমরা জানি একটা থেকে আরেকটা, অর্থাৎ কিলোমিটার থেকে হেক্টোমিটারে যেতে বা মিটার থেকে ডেসিমিটারে যেতে 10 করে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা মিটারের সঙ্গে সিম্পল 10 গুণ করে দেব আর +1, এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব ডেসিমিটার। ঠিক আছে,
আরও একবার আমি এককের নিয়মটা বলছি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার দিলাম। তাহলে সমান সমান 10 × 20 আর 1 21 ডেসিমিটার। ডেসিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমরা পেয়ে গিয়েছি 21 ডেসিমিটার। এবার আমরা লিখব বৃত্তের পরিধি বাই বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের পরিধি বাই বৃত্তের যে ব্যাস ছিল সেটা আমরা লিখে নিলাম। তাহলে বৃত্তের পরিধি বাই ব্যাসের অনুপাতটা কত? 22:7 ছিল। তাহলে বৃত্তের পরিধি 22 আর 7, এটা ছিল অনুপাত। তাহলে সমান সমান এবার আমরা কি পেলাম? বৃত্তের ব্যাস পেলাম 21 ডেসিমিটার। তাহলে 21 লিখলাম। তাহলে পরিধি কত হবে? ঠিক আগের অঙ্কের মতো। তাহলে 21-এর সঙ্গে 7 মানে ব্যাসটা 21-এর সঙ্গে 7 আমাদের ভাগ করে দেখতে হবে যে কত গুণ হয়েছে। 7-এর সঙ্গে কত গুণ হয়ে 21 হয়েছে। তাহলে 3 × 7 = 21 আমরা জানি। তাহলে সেই 3টা 22-এর সঙ্গে গুণ করে দিলে হয়ে যাবে। অতএব বৃত্তের পরিধি সমান সমান 22 × 3 সমান সমান 3 × 6 3 × 6 66 ডেসিমিটার। তাহলে 66 ডেসিমিটার। আর একটু আগে আমি বলছিলাম যে ডেসিমিটার থেকে এবার যদি আমি মিটারে যাওয়ার চেষ্টা করি তাহলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি 66-কে, তাহলে 6 × 10 = 60, তাহলে 6 মিটার 6 ডেসিমিটার। ঠিক আছে, 6 × 10 = 60 আর 6 পরে থাকবে, তাহলে সেটা হচ্ছে ডেসিমিটার। তাহলে 6 মিটার 6 ডেসিমিটার, এটা লিখে দিতে হবে। তাহলে 10-এর অঙ্কটি হয়ে গেল। এবারে 11-এর অঙ্কটি দেখো। বলছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে অনুপাতে প্রকাশ করতে হবে সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী। তাহলে আমরা লিখতে পারি সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর মোট শিক্ষার্থী। তাহলে মোট শিক্ষার্থী সমান সমান 1 অংশ। ঠিক আছে, মানে সমস্ত ছাত্রছাত্রী মিলে আমরা তো 1 অংশ হিসাব করতে পারি। ঠিক আছে, ওই জন্য করে আমরা লিখলাম যে সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর মোট শিক্ষার্থী 1 অংশ। তাহলে সপ্তম শ্রেণীতে নাম দিয়েছে, তাহলে সপ্তম শ্রেণীতে তাহলে 150 জনের মধ্যে প্রতিযোগী কতজন? 90 জন। 90 জন অর্থাৎ কত অংশ হবে? 150 জনের মধ্যে 90 জন, তাহলে 150, তাহলে 90/150 অংশ, মানে 150 জনের মধ্যে 90 জন। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম যে সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে প্রতিযোগী 90 জন, অর্থাৎ 90/150 অংশ, অর্থাৎ 150-এর 90 অংশ। এবারে ষষ্ঠ শ্রেণীতেও ঠিক তেমন। তাহলে আমরা লিখে দেব ষষ্ঠ শ্রেণীতে 120 জনের 140 জনের মধ্যে প্রতিযোগী 80 জন, অর্থাৎ তাহলে অর্থাৎ কত? 140 জনের মধ্যে 80 জন, তাহলে 140 80/140 মানে 140-এর মধ্যে 80, এত অংশ। তাহলে আমরা লিখতে পারি অতএব সপ্তম শ্রেণীর প্রতিযোগী ইস্টু ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী। ঠিক আছে, তাহলে সপ্তম শ্রেণীর প্রতিযোগী কত ছিল? 90/150 ইস্টু ষষ্ঠতে ছিল 80/140। ঠিক আছে, এবার এটা দেখো, এই 90/150 আর 80/140 এটাকে আমরা যদি 90/150 এরকম লিখি, তার নিচে 80/140কে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এমন হয়। এবার দেখো এখান থেকে আমরা আর একটা লাইন পেতে পারি। এবারে 90/150কে আমরা এখানে রেখে দিলাম,
ইনটু করে নেব, মানে 80/140 যেটা ভাগ রয়েছে এটা গুণ করে নেব। তাহলে ভাগ যখন গুণ হবে এটা নিচে থেকে উপরে যখন চলে যাবে তাহলে একেবারে নিচে মানে 140টা উপরে চলে যাবে আর 80টা নিচে চলে আসবে। তাহলে 140 উপরে চলে গেল আর 80টা নিচে চলে আসলো। এবার কাটাকুটি করতে হবে। তাহলে 0 সঙ্গে 0 কেটে দিলাম, 0 সঙ্গে 0 কেটে দিলাম, 15 সঙ্গে 9, 3 5 15 আর 3 3 9, আর এটা হচ্ছে 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14 আর 4 দুগুণে 8। তাহলে কত পেলাম? 3 সাথে 21, তাহলে 21/4 5 20, তাহলে সমান সমান 21:20। তাহলে কোন শ্রেণীতে বেশি? সপ্তম শ্রেণীতে 21 আর ষষ্ঠ শ্রেণীতে 20। তাহলে অতএব লিখে দেব। তাহলে অনুপাতে প্রকাশ করে দেই কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, তাহলে আমরা লিখব অতএব অনুপাতে প্রকাশ করে দেখলাম সপ্তম শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যা বেশি। প্রতিযোগী সংখ্যা বেশি। ঠিক আছে, তাহলে সপ্তম শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যা বেশি, কারণ সেখানে 21 হয়েছে আর এখানে 20 হয়েছে, 21:20 হয়েছে। তাহলে 11-এর পরে এবার 12 দাগের অঙ্কটা দেখো। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কে কি? তাহলে দুটো সংখ্যা, একটা হচ্ছে 5, দুটি সংখ্যার অনুপাত 5:7, তাহলে আমরা উপরে লিখে নেব 12। তাহলে দুটি সংখ্যার মধ্যে তাহলে আমরা লিখব প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা, তাহলে এখানে কত দিয়েছিল? 5:7, তাহলে 5টা উপরে আর 7টা নিচে। এবার বলছে সংখ্যা দুটির গসাগু 13, তাহলে আমরা লিখব 5 এবং 7। 5 এবং 7 আমরা কি জানি? পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 5 এবং 7 হলো পরস্পর মৌলিক সংখ্যা এবং গসাগু হলো 13। গসাগু 13 বলে দিয়েছে। তাহলে অতএব প্রথম সংখ্যা, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা মানে এই গসাগুটা প্রথম সংখ্যার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যার যে অনুপাত দিয়েছিল 5, তাহলে 5-এর সঙ্গে 13টা গুণ হয়ে যাবে, তাহলে 5 13 65। অতএব দ্বিতীয় সংখ্যা, যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাই গুণ করে দিতে হবে গসাগুটা। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান সমান তাহলে 7 × 13, তাহলে 7 13 91 হয়েছে। অতএব সংখ্যা দুটি হলো 65 এবং 91। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমাদের 2.1 সমস্ত অঙ্ক আমরা সমাধান করে দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবে। আমরা তোমাদের এই পুরো যে অঙ্কের বই রয়েছে সমস্ত অঙ্ক তোমাদেরকে আমরা সমাধান করে দেখাবো, তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।